কতদিন আগে মায়ের কাছে এসেছিলেন আপনি? আমি এসেছিলাম 4 মাস আগে। 4 মাস আগে মায়ের কাছে এসেছিলেন। তখন কি সমস্যা নিয়ে এসেছিলেন? তখন আমার দোকানের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, মানে দোকান মানে মানসিক দিক দিয়েও ভেঙে পড়েছিলাম, আর দোকানের অবস্থাও খুব খারাপ। দোকানটাই আমাদের সব, দোকান থেকেই সবকিছু আপনার সংসার চলে? সংসার চলে। এবং কতদিন ধরে আপনার দোকানের অবস্থা খারাপ হয়েছিল? 1 বছর ধরে খারাপ চলছিল। 1 বছর ধরে পুরো ব্যবসা খারাপ চলছিল। আচ্ছা। এবং তার আগে রীতিমতো আমার দোকানের অবস্থা পজিশন খুব ভালো ছিল। তার আগেটা খুব ভালো ছিল। 1 বছর অবস্থা। তারপরে আমি মায়ের কাছে এলাম। মায়ের কাছে আসার পর থেকেই, তার 15 দিন পর থেকে আমি নিজে নিজে বুঝতে পারলাম যে দোকানের অবস্থা খুব পরিবর্তন হতে শুরু করেছে। মায়ের আশীর্বাদ শুরু করেছে। এবং আমি যা নিয়ম টিয়ম বলেছিল সব মনের ভক্তি দিয়ে এটা হচ্ছে করেছি। মায়ের কি দেওয়া হয়েছিল আপনাকে? আমাকে প্রথমে দেওয়া হয়েছিল ধুনো। মায়ের ধুনো, মন্ত্রপুত ধুনো। তারপরে নিয়ে গেছে আতর। আচ্ছা, আতর দেওয়া হয়েছিল, 1 মাস পর আতর দেওয়া হয়েছিল। নিয়মগুলো আপনি সঠিকভাবে একদম পালন করেছেন, যা যা মায়ের নিয়ম দেওয়া হয়েছিল মায়ের স্থান থেকে। তারপর এখন ব্যবসা কেমন চলছে? এখন ব্যবসার পজিশন খুব ভালো হয়েছে তো? হ্যাঁ। আগে, এবং আমার যেটা সব থেকে বড় জিনিস হয়েছিল, ব্যবসার দিক থেকে আমার মাইন্ডটা ডিচার্জ হয়ে মাইন্ডই ছিল না আমার ব্যবসার প্রতি। সেই মাইন্ডটাকে আমি দেখছি আবার অ্যাডজাস্ট হয়ে ব্যবসার থেকে মন আপনার সরে গিয়েছিল। ব্যবসা খারাপ হয়ে গেছে, যেটা হয় আর কি, যে খারাপ হয়ে গেছে চলো ওই ব্যবসাটা বাদ দিই, অন্য ব্যবসা করি। এটা বিভ্রান্ত। যখন কেউ বিপাকে পড়ে না, অসময়ে পড়ে যায়, তার সমস্যা শুরু হয়ে যায়, তখন বিভিন্ন মাথায় চিন্তা আসতে থাকে, তখনই সব ভুল কাজগুলো হয়। সেই সময় ভুল কাজগুলো হয় কিন্তু, এবং সেই সময় কাস্টমারের সাথে ব্যবহার খারাপ হচ্ছে, ফ্যামিলির লোকের সাথে ব্যবহার খারাপ হচ্ছে, মহাজনদের সাথেও ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, সম্পর্কও খারাপ হচ্ছে। ব্যবহার খারাপ মানে সম্পর্কও খারাপ হচ্ছে। তো আমি এই জন্য আমার ভাই আর দাদা দুজনকে আমি শুধু বলেছিলাম যে আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি টাকা পয়সা দিয়ে কি করেছে দেখি, যারা দরকার নেই, আমার মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে। দোকানের প্রতি যে আমার কোনো দোকান থেকে আমি টাচ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছিলাম, সেখানে আবার আমাকে পুনরায় আরো আমাকে মনে হচ্ছে বেশি সময় দিচ্ছি দোকানের জন্য। একদম। আমি এক ভক্তের নাম নিচ্ছি না, শোনাচ্ছি গল্পটা। এক ভক্তের নাম নিচ্ছি না, কারণ নাম নেওয়াটা আমার স্বভাব পায় না। উনি 501 টাকা দিয়ে মায়ের স্থানে পুজো পাঠিয়েছিলেন। কোন একজন মহিলা দিদিভাই হয়, তো 501 টাকা দিয়ে পুজো পাঠিয়েছিলেন। 2 মাস হয়ে গেছে, 2 মাস কি 3 মাস, যা কিছু হয়ে গেছে, প্রসাদটা যায়নি। তো উনি কমেন্ট করছেন, কন্টিনিউ কমেন্ট করছেন যে টাকাটা আমি মেরে খেয়ে নিলাম। আমি কিন্তু ওনাকে কমেন্টে বলছি যে একটু সময় দিন, টাকা প্রসাদটা যাবে, প্রত্যেকে কিন্তু যায়, প্রসাদ কিন্তু যাবে। উনি তখন হোয়াটসঅ্যাপে আমাকে কন্টিনিউ অপমান করে যায়, কমেন্টে পরে যত ভিডিও পোস্ট করছি, প্রত্যেক ভিডিওতে কমেন্টে এসে আমাকে অপমান করছে। টাকাটা মেরে নিলেন, টাকাটা খেয়ে নিলেন, হজম করে নিলেন, এরকম করে বলে যাচ্ছে। আমি ওনাকে কমেন্টে রিপ্লাই করলাম যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন একবার, কারণ কমেন্টে কে কি লিখছে তো বুঝতে পারি না, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করলাম, দেখলাম হ্যাঁ উনি 501 টাকা পুজো পাঠিয়েছেন। তো ওনাকে বললাম আপনার কি এটাই ফোনপে নাম্বার? উনি তখন বললেন এটা আমার ফোনপে নাম্বার। হ্যাঁ, আমার স্বামীর নাম্বারে ফোনপে আছে, আপনার স্বামীর নাম্বারটা দিন। স্বামীর নাম্বারটা দিল। আমি সাথে কিন্তু ওর সাথে কথা বলছি, আমি কিন্তু মোবাইলে টাইপ করছি ওনার নাম্বারটা সার্চ করে। তো দেখলাম ফোনপে হয়েছে। আমি সাথে 501 টাকা দিয়ে পে করতে যাচ্ছি, পে হলো না, ওনার রিসিভার ব্যাংকের প্রবলেম হয়েছে। তো বললাম, তখন আমি ওনাকে বললাম যে আমি টাকাটা কিন্তু রিটার্ন করছি আপনার, তো কোনো একটা প্রবলেমের জন্য টাকাটা যাচ্ছে না, আপনি স্ক্যানার দিতে পারবেন? উনি কিন্তু স্ক্যানার পাঠিয়েছে, স্ক্যানারও পে করতে যাচ্ছি, স্ক্যানারও কিন্তু পে হচ্ছে না, সেম একই ইস্যু দিয়ে দিচ্ছে। তখন আমি ওটাকে ফটো তুলে বললাম পাঠিয়ে দে, কিন্তু ভুলে গেছে, পাঠাইনি। তারপরে আমার মাইন্ড থেকে আউট হয়ে গেছে, অত খেয়াল নেই আমার পরের দিন ফোনটা হাত দিচ্ছি, তখন আবার লিখছে কই টাকাটা যে দেবেন বললেন না, দেবেন না, কোনটা বলুন, এইভাবে কি চালান? ঠিক কথা। তখন আমি একটা কথাই বললাম, টাকাটা আবার একটা অন্য স্ক্যানার পাঠালো, টাকাটা পাঠালাম, পাঠিয়ে পরে ওনাকে আমি একটা কথা বললাম যে দিদি ভাই নমস্কার, আমরা তো সেবাশ্রম থেকে বলছি, তো ক্ষমা হয়তো আপনি করতে পারবেন না, কারণ বিরাট বড় একটা অপরাধ করে ফেলেছি আপনার কাছে, তো এই অপরাধটার মুখ নেই, আপনার কাছে ক্ষমা চাইবো কোন মুখে আমি? তো তবুও বলছি, হাত জোর করে বলছি, দূর থেকে, সামনে থাকলে হয়তো আপনাকে হাত জোর করতাম, আমি যা বলতেন তাই করতাম, দূর থেকে ক্ষমা চাইছি। আমি ওনাকে এইভাবে বলছি যে হয়তো আপনি ক্ষমা করতে পারবেন না, কাছে থাকলে হয়তো আমার গালে 2 থাপ্পড় মেরেও দিতেন, আপনি এত বড় অন্যায়টা করে ফেলেছি আপনার সাথে, তো ক্ষমা করবেন। উনি বলছে না ঠিক আছে, টাকাটা পেয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে এরকম মানুষ বহু রকম পাওয়া যায়, কমেন্টে অনেক কিছু লিখে, না লেখা নয়।
প্রত্যেকের প্রসাদ চাই, কারো টাকা মেরে খাই না, এটা জোর গলায় করতে পারি আমি। প্রত্যেকের প্রসাদ চাই এবং সেই প্রসাদটা পৌঁছায়, দেরি হয়। 3 মাস পর গিয়েছিল, আর 3 বার প্রসাদ গিয়েছিল আপনার। প্রসাদ প্রত্যেকের চাই, প্রসাদটা পাঠানোর দায়িত্ব আমাদের থাকে। হ্যাঁ, একটা সময় ডিস্টার্ব হয়েছিল, এই 299 নাম্বারটা যখন হোয়াটসঅ্যাপ ছিল জানুয়ারি মাসে, 2024 জানুয়ারি মাসে যত পুজো ঢুকেছিল সেই প্রসাদগুলো কিন্তু চাইনি। কেন চাইনি? কারণ 299 নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে, যেটা বিশ্ব রেকর্ড বলতে পারি আমি আমার মতো করে, 80,000 কন্ট্যাক্ট লিস্ট হয়েছিল। হোয়াটসঅ্যাপ কোম্পানি কি মনে করছে কি জানি, হোয়াটসঅ্যাপটা আমার বন্ধ করে দিয়েছিল। তখন সেই সময়টা টোটাল প্রসাদগুলো মিসিং হয়েছিল, বুঝতে পারি। সেই সময়টার জন্য ক্ষমা চেয়েছি আমি সবার কাছে। পরে পরে যারা যারা অ্যাড্রেস দিয়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এমনটা নয় যে প্রসাদ যায় না। প্রসাদ ওখানে দেখুন বাইরে কন্টেনার ভর্তি আছে। আমার অফিসে যাবেন, পোস্ট অফিসের লিস্ট এত আছে, ভারতবর্ষের মধ্যে 3 নম্বরে আছি মা মনসা সেবাশ্রম। পার্সেল ডিপার্টমেন্ট, মানে পার্সেল চাই, যে পার্সেলটা দিই আমরা, ভারতবর্ষের মধ্যে 3 নম্বরে মা মনসা সেবাশ্রম আছে টোটাল ভারতবর্ষে। প্রথম আছে বাগেশ্বর ধাম, বাগেশ্বর ধাম আছে প্রথম, 3 নম্বরে আছে মা মনসা সেবাশ্রম পার্সেলে। তাহলে আমার তো ব্যবসা বাণিজ্য ভালো চলেছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে। খুশি হয়েছেন তো? না, অবশ্যই খুশি। একটা ছোট্ট ভিডিও নেবো আমি।